আপনি বলছেন আপনি ঘরে অন্য আর কারোর পায়ের শব্দ শোনেননি, অথচ কেউ ঢুকেছিল আপনার ঘরে যে আপনার ওপর চড়াও হয়েছিল। এবার বলুন মার্থা আর্মস্ট্রং, কেউ আপনার ঘরে এসেছে, আপনার ওপর চড়াও হলো, আপনি তাকে দেখতে পাচ্ছেন না। মানলাম ঘর সে সময় খুব অন্ধকার ছিল, অথচ আপনাকে ছেড়ে দিয়ে চলে যাওয়ার সময় আপনি তার পায়ের সামান্য শব্দও শোনেননি। এরকমটা কি করে সম্ভব বলুন? পিটারসনের কথায় মার্থার মুখ এবার পুরোপুরি ভাষা হারিয়ে ফেলল। বোবা চোখ দুটো মেলে শুধু তাকিয়ে রইল পিটারসনের দিকে। মাথা যেন কাজই করতে চাইছে না ওর। একটা অজানা আতঙ্কে অবশ হয়ে আসছে ওর গা হাত পা। এই গত কয়েক ঘন্টা ধরে এই কটেজকে ঘিরে ভীষণ একটা শঙ্কা উঁকি দিচ্ছে বারবার ওর মনে, কিন্তু ওর বাস্তববাদী মন জোর করেই বারবার তা অস্বীকার করতে চেয়েছিল, কিন্তু এবার যেন সত্যিই হেরে যাচ্ছে। পিটারসন ফের বলতে লাগলেন, আপনার এই ঘর, দোতলার এই ল্যান্ডিং, এমনকি সিঁড়িটা যেখানে কাঠের ফ্লোরবোর্ড দিয়ে তৈরি, কারোর সামান্য পায়ের চাপে খুব জোরে না হলেও শ্রবণযোগ্য একটা শব্দ ওঠেই। সেখানে কারোর পক্ষে কি করে একেবারে নিঃশব্দে কোনো রকম শব্দ না তুলে চলে যাওয়া সম্ভব, তাও মিস্টার রব মাউন্টফোর্ডের মতো একজন ভারিক্কি চেহারার মানুষের পক্ষে? পিটারসনের এই কথায় চমকে উঠল মার্থা। জিজ্ঞেস করল, আপনি আমার ল্যান্ডলর্ডকে দেখেছেন? কোথায়, কিভাবে? মার্থার প্রশ্নে এবার মৃদু হাসলেন পিটারসন। বললেন, উনি তো প্রায়ই শিপটন অ্যাবের ওই পাবে আসেন ড্রিঙ্ক করতে। গতকাল সকালেই দেখা হয়েছিল ওনার সাথে। মার্থা এবার চুপ করে রইল। কি উত্তর দেবে সেটাই মাথায় আসছে না ওর। এনিওয়ে, এবার বুঝতে চেষ্টা করুন ভালো করে। বলেই পিটারসন ঘর থেকে বেরিয়ে ল্যান্ডিং ধরে এগিয়ে গেলেন সিঁড়ির দিকে। মার্থা ঘরে বসেই শুনতে পেল ল্যান্ডিংয়ের ওপর তার পায়ের হালকা ক্যাঁচ ক্যাঁচ শব্দ। খুব জোরে না হলেও বেশ শোনা যায়। এমনকি পিটারসন সিঁড়ি দিয়ে নামবার সময়ও সেই রকম ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ হতে লাগলো। মার্থা নিজের ঘর থেকেই দিব্যি শুনতে পেল সিঁড়ির ফ্লোরবোর্ডের ওপর পিটারসনের পায়ের চাপে ওঠা ক্যাঁচ ক্যাঁচ শব্দ। এবার মার্থার ঘরে ফিরে এসে পিটারসন বললেন, কি শুনতে পেলেন তো ল্যান্ডিং আর সিঁড়ির ওপর আমার পায়ের আওয়াজ? মাথা নাড়ল মার্থা। হ্যাঁ, সে শুনতে পেয়েছে। অথচ আপনি এরকম কোনো শব্দই শুনতে পাননি কাল, একমাত্র নিজের পায়ের শব্দ ছাড়া। হঠাৎ কি যেন মনে পড়ে গেল মার্থার। সে হঠাৎ বলে উঠল, হ্যাঁ, একবার মাত্র আমি শুনতে পেয়েছিলাম রুবির ঘরের ফ্লোরবোর্ডের ওপর কারোর পায়ের শব্দ। আমি যখন সিঁড়ির গোড়ার কাছে রুবির মুখ থেকে পড়ে যাওয়া বেবি সুথারটা অন্ধকারে হাতড়ে হাতড়ে খুঁজছিলাম, তখন শুনেছিলাম ওপরের ঘরে, মানে রুবির ঘরে, কেউ যেন হেঁটে চলে বেড়াচ্ছে। ফ্লোরবোর্ডের ওপর তখন শব্দ হচ্ছিল। বেশ, আমাদের এখনকার মতো কাজ শেষ। এখন আপনি আপনার ব্যাগ প্যাক করুন আর সোজা ব্রিকফোর্ডে ওই ব্র্যান্ড নিউ ঝাঁ চকচকে যে 5 স্টার হোটেলটা আছে সেখানে চলে যান, আর আরামসে একটা দিন আর রাত কাটান। মার্থা তখনও মনে মনে কনফিউজড। সে তখনও জুৎসই একটা যুক্তি খুঁজে চলেছে যে এই বিগত কয়েক ঘন্টায় তার সাথে যা যা ঘটে গেল এর পেছনে প্রকৃত কারণ কি হতে পারে। আসলেই তার সাথে কি ঘটেছিল কাল। ওর ইচ্ছে করছিল আজ সকালের ঘটনাগুলোর কথা পিটারসনকে বলতে। কিচেনের ঘটনা, টেম্পারেচার ডাউন হওয়া, রুবির ঘরের দেওয়ালের ভেতর থেকে কোনো ইঁদুর ছানা বা পাখির অদ্ভুত ডাক। ঠিক মনে হয় যেন কোনো বাচ্চা দেওয়ালের ভেতর বন্দি অবস্থায় মর্মন্তুদ আর্তনাদ করছে। কিন্তু এই সব কিছু দেখে শুনে ও এমনই হতভম্ব হয়ে গেছে যে পিটারসনকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। মনে মনে ভাবল, ও ওর মতো কাজ করুক, আমি আমার মতো থাকি, দরকার কি ঝামেলা বাড়িয়ে।
এখন কিছু বলতে গেলে লোকটা আবার হাজারটা প্রশ্ন শুরু করে দেবে। মার্থা আর কিছু না বলে ওর কিট ব্যাগে নিজের প্রয়োজনীয় জিনিসগুলো ভরে নিল। স্টাডি রুম থেকে নিজের খাতা, পেন, ডায়েরিও নিয়ে নিল। ওদিকে পিটারসন গাড়ির বুট খুলে ভেতর থেকে নিজের সামানগুলো একে একে নামাতে লাগলো কটেজের দরজার সামনে। নিজের কিট ব্যাগ নিয়ে বাড়ির বাইরে এসে দাঁড়ালো মার্থা। পিটারসন তখনও একে একে ব্যাগগুলো নামিয়ে রাখছে দরজার সামনে। হঠাৎ কি যেন মনে পড়ল ওর। পিটারসন বলেছিলেন তিনি গতকাল আর আজ সকালটা গ্রামে আর শিপটন অ্যাবের পাবে কাটিয়েছেন। তাহলে ওই রহস্যময়ী বৃদ্ধাকে কি তিনি দেখেছেন? একথা মনে হতেই সে পিটারসেনের দিকে তাকিয়ে হঠাৎ বলে উঠল, আচ্ছা, আপনি তো এ গ্রামের পাবে গিয়েছিলেন। মার্থার কণ্ঠস্বর কানে আসতেই পিটারসনের হাতের কাজ থেমে গেল। তিনি সামান্য ঘাড় ঘুরিয়ে তাকালেন ওর দিকে। মার্থা বলতে লাগলো, আপনি লিল ফ্লিন নামে কোনো বৃদ্ধাকে দেখেছিলেন ওই পাবে? না, দেখিনি। তবে আপনার ল্যান্ডলর্ডের কাছে শুনেছি ওই বৃদ্ধা এখন অসুস্থ, বাড়ি থেকে বেরোতেই পারেন না। আপনার ল্যান্ডলর্ড মানে মিস্টার মাউন্টফোর্ড তো অনেক কথাই বলে গেলেন ওই বৃদ্ধার ব্যাপারে। ওই বৃদ্ধা নাকি সারাক্ষণ তার কটেজের ব্যাপারে লোককে ভুলভাল বোঝায়। ওই বৃদ্ধার কাছ থেকেই নাকি হথর্ন কটেজের দুর্নাম দূর দূরান্তে ছড়িয়ে গেছে। কোনো পোস্টম্যান বা ডেলিভারি বয় আর যেতে চায় না ওদিকে। সেটা স্রেফ ওই বৃদ্ধার জন্যই। ইত্যাদি ইত্যাদি অনেক মুখরোচক গল্প শুনলাম বটে ওই বৃদ্ধার ব্যাপারে, ও আপনার ল্যান্ডলর্ডের কাছ থেকে। মার্থা বুঝল তাহলে দূরত্বের কারণে নয়, এই কটেজের দুর্নামের জন্যই কোনো পোস্টম্যান বা ডেলিভারি বয় এদিকে আসতে চায় না। আর কিছু বলল না মার্থা, সোজা এগিয়ে গেল নিজের গাড়ির দিকে। গন্তব্য এখন তার ব্রিকফোর্ডের 5 স্টার সরাইখানা। মাঝপথে মিসেস স্টকওয়েলের বাড়ি থেকে রুবিকে তুলে নেবে শুধু, তারপর সোজা হোটেল। পিটারসন ওদিকে ব্যাগ খুলে ভেতর থেকে একে একে বের করে আনতে লাগলো ক্যামেরা, ব্যাটারি, ট্রান্সফরমার সহ প্রয়োজনীয় যন্ত্রাংশ। মিসেস স্টকওয়েলের কাছ থেকে রুবিকে পিক আপ করার সময় মার্থা আরও একটা খবর জানতে পারল। তার বাড়ি মালিক অর্থাৎ মিস্টার রব মাউন্টফোর্ড গতকাল বিকেলের ফ্লাইটে ফ্রান্স পাড়ি দিয়েছেন। আরও একটা ধাক্কা খেল মার্থা। তার মানে মিস্টার মাউন্টফোর্ড যেখানে বিকেলের ফ্লাইটে ফ্রান্স রওনা দিয়েছেন আর তার সাথে ঘটনাটা ঘটেছে মাঝরাতে, তাহলে বোঝা যাচ্ছে গত রাতে তার আক্রমণকারী রব মাউন্টফোর্ডও ছিলেন না। প্রকৃতই তিনি আসেননি ওর কটেজে। আর দাঁড়ালো না মার্থা, রুবিকে নিয়ে সোজা গাড়িতে গিয়ে বসলো। তারপর তীব্র বেগে গাড়ি ছুটিয়ে দিল ব্রিকফোর্ডের দিকে। 1954 সালের 1 ফেব্রুয়ারি শিপটন অ্যাবে ইরি ফার্ম থেকে লিল ফ্লিন আবার চিঠি লিখেছে তার এক সময়ের বান্ধবী ক্যারোলিন। ডিয়ার ক্যারোলিন, আজ আবার সেই সেন্ট ব্রিজিস ডে। আবার একটা জন্মদিন ঘুরে এলো আমার। আজ আমার 18 বছর পূর্ণ হলো। এই শিপটন অ্যাবেতে আসার 1 বছর পূর্ণ হলো আমাদের। কিন্তু আজও আমরা এখানেই রয়ে গিয়েছি। এই দীর্ঘ সময় আমি আর কোনো চিঠি লিখতে পারিনি। ইতিমধ্যে অনেক কিছুই বদলে গেছে, আবার অনেক কিছু বদলায়ও, একই রকম রয়ে গিয়েছে। ভেবেছিলাম ম্যারিয়ানের বাচ্চাটা হবার পরই আমরা এখান থেকে ছুটি পাব, কিন্তু তা হয়নি। এখন এই গ্রামে শুধু ম্যারিয়ান আর আমিই নেই, একটা ছোট্ট শিশুও রয়েছে আমাদের সাথে। হ্যাঁ, ম্যারিয়ানের 6 মাসের শিশুপুত্র হেনরি, সে এখনো আমাদের সাথেই রয়ে গিয়েছে। আমরা এখনো আশায় রয়েছি যে তাকে আমরা একটা ভালো পরিবারের হাতে তুলে দিতে পারব। মিসেস কলিন্স, হেনরির ধাইমা, আমাদের আশ্বাস দিয়েছেন যে হেনরি এখনো এত বড় হয়ে যায়নি যে তাকে আমরা এখন অন্য কারোর হাতে তুলে দিতে পারবো না। এই বয়সের বাচ্চাকে অনেকেই দত্তক নেয়,
তাই যতদিন না তার জন্য একটা ভালো পরিবার আমরা না পাচ্ছি, আমাদের হেনরির প্রতি যথোপযুক্ত কেয়ার নিয়ে যেতে হবে। মিসেস কলিন্সই এখন একমাত্র আমাদের পাশে রয়েছে। তিনি না থাকলে আমরা কবেই হারিয়ে যেতাম। তিনি এখন আমাদের মায়ের স্থান দখল করেছেন। মিসেস কলিন্সই আমাদের পাশে থেকে অনবরত ছোট ছোট উপদেশ নির্দেশ দেন কিভাবে কি কি করতে হবে। কিন্তু একটা ব্যাপার আমাকে খুবই আহত করে, তা হলো হেনরির প্রতি ম্যারিয়ানের কখনো মাতৃসুলভ কোনো আবেগ অনুভূতি ফুটে উঠতে দেখি না। যেন হেনরি তার সন্তান নয়, সেও যেন হেনরির মা নয়। হেনরি এখন ফর্মুলেটেড মিল্কের পাশাপাশি বড়দের খাবার একটু একটু করে খেতে শিখেছে। আলু আর গাজর সেদ্ধ করে তারপর চটকে ওকে খেতে দেওয়া হয়। আর হেনরিও খুব পছন্দ করে আলু গাজর সেদ্ধ। আমি আর ম্যারিয়ান যখন আপেল সেদ্ধ করে খাই, তখনও আপেলগুলোকে যতদূর সম্ভব ছোট ছোট করে কেটে হেনরিকে খেতে দিই। হেনরিও আগ্রহের সঙ্গে আপেলের একটা ছোট ছোট টুকরো মুখে দেয়, চিবোয়, তারপর গিলে নেয়। তারপরে খিলখিল করে হাসে। ভারী মিষ্টি লাগে তখন ওকে। আমি শিওর কিছুদিন পরেই ও ছুরি দিয়ে কেটে কেটে আপেল খেতে পারবে। হেনরি আমার ঘরে আমার সাথেই ঘুমায়। পাশে থাকে ওর প্রিয় টেডি বিয়ারটা, যেটা আমাদের চার্লস আঙ্কেল হেনরিকে গিফট দিয়েছিলেন। রোজ রাতে আমি ওকে ঘুম পাড়ানি গান গেয়ে ঘুম পাড়াই। তবে মাঝে মাঝে ও গভীর রাতে উঠে যখন কাঁদতে থাকে, তখন আমি ওর পিঠে আস্তে আস্তে দোলতে থাকি আর গান গাইতে থাকি। তখন আবার ঘুমিয়ে পড়ে ছোট্ট হেনরি। কতদিন হলো আমরা বাবার দিক থেকে কোনো সাড়া পাইনি, যেন উনি আমাদের ভুলেই গেছে। একবারও খোঁজ নেননি এসে, এমনকি একটা 2 লাইনের চিঠি পর্যন্ত পাঠান। কিন্তু আমি প্রতিদিন এই আশা নিয়ে থাকি যে একদিন বাবা ঠিক আমাদের কাছে ফিরে আসবে, আপন করে নিয়ে যাবেন আমাদের সবাই। আমরা আবার একটা পরিবার হয়ে যাব। মিস্টার মাউন্টফোর্ড অর্থাৎ আমাদের চার্লস আঙ্কেল প্রতিদিনই আমাদের খোঁজ খবর নেন। এটা একটা অবশ্যই ভালো লক্ষণ। প্রতিবারই দেখা করতে আসার সময় আমাদের আর হেনরির জন্য ছোট ছোট গিফট নিয়ে আসেন। তার নিজস্ব একটা ফর্ম আছে। সেই ফর্ম থেকে কখনো মুরগির ডিম, কখনো মাখন, এরকম কত কি নিয়ে আসে। কিছু এক্সট্রা ফুড আমাদের বাড়িতে থাকলে ভালোই, কারণ বাড়িতে এখন খানেওয়ালা 3 জন, আমি, ম্যারিয়ান আর হেনরি। মা মারা যাওয়ার পর থেকে আজ পর্যন্ত একবারও বাবা 1 পয়সাও মানি অর্ডার করেননি আমাদের। রেশনের মাধ্যমে আমরা নামমাত্র দামে চাল ডাল কিনতে পারি, তাও খুব বেশি নয়। খুবই টানাটানির মধ্য দিয়ে চলতে হয় আমাদের। এক এক সময় ম্যারিয়ান আর হেনরি ব্রেকফাস্টের জন্য আমি নিজে ব্রেকফাস্ট খাই না, যাতে আমার খাবারটা ওরা দুজনে ভাগাভাগি করে খেতে পারে। কিন্তু দুঃখের বিষয় এটাই, ম্যারিয়ান এই ব্যাপারগুলো একদমই বুঝতে চায় না। এত টানাটানি, এত অভাবের মধ্যে নিজের নতুন নতুন ড্রেস কেনার দিকে ঝোঁক, নতুন ড্রেস আর গাদা গাদা মিষ্টি। এত মিষ্টি খায় যে ও ধারণা করা যায় না। হেনরির জন্মের পর চেহারাটাও দিন দিন কেমন ফুলে ঢোল হয়ে যাচ্ছে। এক এক সময় ভাবি বাবাকে চিঠি লিখে অনুরোধ জানাবো আমাদের জন্য কিছু টাকা কড়ি পাঠাতে, নইলে অন্যের দয়ায় আর কতদিন চলবে। যত দিন যাচ্ছে হেনরিকে কেউ দত্তক নেবে এমন সম্ভাবনা ক্রমশই ক্ষীণ হচ্ছে আমাদের কাছে। আর আমাদেরও মনে হচ্ছে না যে আমরা কোনোদিন লন্ডনে ফিরে যেতে পারবো। আমার ভয় আমরা হয়তো আর কোনোদিনই লন্ডনে ফিরতে পারবো না। মাঝে মাঝে চার্লস আঙ্কেল তার ফার্ম থেকে 2-1টা মুরগি আমাদের উপহার দেন, নিতান্তই সৌজন্যতাবশত। আর আমাদের কটেজের সামনে বাগানে কিছু শাকসবজি চাষ শুরু করেছি, যা পাই তাই তাই চলে যায়। একটা কথা তোমায় বলতে ভুলে গিয়েছি ক্যারলি, গত নিউ ইয়ারের সময় মাউন্টফোর্ড ফ্যামিলিতে একটা বড়সড় পার্টির আয়োজন করা হয়েছিল। পার্টির বেশ কিছুদিন আগে রবার্ট মাউন্টফোর্ড, চার্লস আঙ্কেলের এক ছেলে, এসে আমাদের 2 বোনকে নিমন্ত্রণ করে গিয়েছিলেন।
যে রাতে ম্যারিয়ান পাতলা একটা নাইটি পরে বাইরে বেরিয়ে গিয়েছিল, তারপর যখন চার্লস আঙ্কেল আর তার দুই ছেলে তাকে বাড়িতে পৌঁছে দিয়েছিল, রবার্ট ছিল ওই দুই ছেলের একজন। আমি রবার্টকে বললাম, আমি যেতে পারবো, তবে আমার বোন ম্যারিয়ান অবশ্যই যাবে। ছোট্ট হেনরিকে দেখাশোনার জন্য আমি বাড়িতেই থাকতে চেয়েছিলাম, কিন্তু রবার্ট বললেন, তোমাদের দুই বোনকেই পার্টিতে আসতেই হবে, এনি হাও। আর হেনরির দেখাশোনার জন্য মিসেস কলিন্স তো আছেন, চিন্তা কিসের, আমরা একসঙ্গে পার্টি এনজয় করব আর নতুন 1954 সালকে স্বাগত জানাবো। তারপরেই রবার্ট এমন একটা জিনিস আমার হাতে দিলেন যে আমি তো বিস্ময়ে এবার আনন্দে থ। তিনি আমার হাতে একটা ছোট এনভেলপ দিয়ে বললেন, এতে করে আমাদের বাবা নাকি কিছু টাকা পাঠিয়েছে যাতে নিউ ইয়ারের পার্টির জন্য আমরা দুই বোন নতুন জামা কাপড় কিনতে পারি। কিন্তু আমার সেই আনন্দ মাত্র ক্ষণস্থায়ী, কারণ আমার মাথায় সঙ্গে সঙ্গে চিন্তা চলে এলো যে বাবা আমাদের আর কোনো রকম টাকা পাঠান না, কোনো যোগাযোগ রাখেন না, সেই তিনি হঠাৎ আমাদের জন্য টাকা পাঠাবেন জাস্ট নিউ ইয়ার সেলিব্রেশনের জন্য। এই কথা তো পাগলে শুনলেও হাসবে। আমি ব্যাপারটা নিয়ে মনে মনে ভাবলাম, কিন্তু রবার্টকে এই নিয়ে প্রকাশ্যে কিছু বললাম না। রবার্ট আমাদের এও বললেন যে তিনি পরশুদিন আমাদের তার মোটরে করে কাছের শহর ব্রিকফোর্ডে নিয়ে যাবেন, যাতে আমরা সেখানে গিয়ে নতুন ড্রেস কিনতে পারি। কিন্তু আমি সেই সময় একটা নিষ্ঠুর পরিকল্পনা এঁটে ফেললাম। আমি এই এনভেলপের মাধ্যমে বাবার পাঠানো টাকার ব্যাপারে একটা কথাও ম্যারিয়ানকে জানালাম না, কারণ আমি জানি আমি যদি এই টাকাগুলোর কথা ম্যারিয়ানকে জানিয়ে দিই, বাও যদি আমার হাতে এতগুলো টাকারই খাম দেখতে পায়, তাহলে ও মহাপিপাসার্থের মতো ঝাঁপিয়ে পড়বে, প্রত্যেকটা পেনি খরচ করে ফেলবে শুধু এবং একমাত্র নিজের ড্রেস কেনার পেছনে। আমি নিজের জন্য একটা সেফটি পিনও কিনতে পারবো না, কিন্তু আমারও একটা চাওয়া পাওয়া আছে। ম্যারিয়ানের মতো অতটা লোভী না হলেও আমারও তো ইচ্ছে করে আমার নিজের জন্য কিছু কিনতে। এতদিন আমরা টাকা পয়সার অভাবে নিজেদের জন্য কিছুই কিনতে পারি, এমনকি এসব ব্যাপারে অতি লোভী ম্যারিয়ানকেও এক প্রকার বাধ্য হয়ে জামা কাপড় কেনা থেকে নিজেকে বিরত রাখতে হয়েছে। কিন্তু এখন যদিও এই এতগুলো টাকা হাতে পায়, তোকে কার সাধ্য থামায়। কিন্তু আমিও আমার দাবি ছাড়ব না। আমার একটা নতুন গাউন কেনার স্বাদ অনেক দিন, এবার সেটা পূরণ হবে ভেবে বেশ ভালো লাগছিল। এখন তুমিই বলো ক্যারোলিন, নিজের জন্য কিছু কেনার ইচ্ছে মনে মনে জাগাটা কি পাপ? আমি তো ম্যারিয়ানের মতো অত লোভী নই যে রোজ রোজ নিত্য নতুন জামা কাপড় চাই আমার, এমন দাবিও আমার নেই। বছরে একটা কি দুটো নতুন জামা হলেই আমি তুষ্ট, সেটাও কি পাবো না? আমি ম্যারিয়ানকে কিছুই জানালাম না ব্যাপারে। যথাসময়ের পরশুদিন সন্ধে আমি হেনরিকে নরম একটা তোয়ালেতে জড়িয়ে নিয়ে দরজার কাছে দাঁড়িয়েছিলাম। ঘড়িতে রবার্টের আসার টাইম হয়েছে বুঝতে পেরে ম্যারিয়ানকে কড়া করে নির্দেশ দিলাম, আমি এখন বাড়ি থাকছি না। সে যেন হেনরির প্রতি যথোপযুক্ত কেয়ার নেয়, তাকে ঠিক সময় খাইয়ে দিয়ে ন্যাপি পাল্টে ঘুম পাড়িয়ে দেয়। তারপর আমি কটেজের বাইরে গিয়ে একেবারে মেন রাস্তার ওপর গিয়ে দাঁড়ালাম। ওখানেই রবার্টকে আমি গাড়ি নিয়ে আসার জন্য বলেছিলাম। তাছাড়া মেন রাস্তা থেকে রবার্টের গাড়িতে উঠলেও ম্যারিয়ানও আমাকে দেখতে পাবে না। কটেজ থেকে মেন রাস্তাটা বেশ কিছুটা দূরে। ওহ ক্যারোলিন, সে ছিল আমার জীবনের সবচেয়ে সেরা দিন। আমি ঠিক করেছিলাম নিজের জন্য তো কাপড় কিনবই, ম্যারিয়ানের জন্য কিনব। নিজের জন্য একটা সবুজ রঙের সেমি স্টিচড পার্টি উইয়ার গাউন আর ম্যারিয়ানের জন্য একটা লাল রঙের সেমি স্টিচড পার্টি উইয়ার গাউন কিনলাম, সাথে কিছু কালার ম্যাচিং রিবন ফিতে। দুজনের জন্য দুরকম গাউন কেনার পর তখনও আমার কাছে যথেষ্ট টাকা ছিল দুজনের দুরকম ভালো জুতো কেনার।
আমি ভালো সেলাই শিখেছিলাম, তাই মনে মনে ভেবে রেখেছিলাম নিউ ইয়ার আসার আগেই আমি আমাদের দুই বোনের গাউন দুটো সেলাই করে রেডি করে ফেলব। কেনাকাটা সেরে আমি আর রবার্ট একটা ক্যাফেতে ঢুকে চা আর কিছু স্ন্যাক্স নিলাম। বাইরে প্রচুর খাওয়া দাওয়া সেরে অনেক রাতে রবার্ট আমাকে ইরি ফার্মের কাছে মেন রাস্তার উপর ড্রপ করে দিল। জানো ক্যারোলিন, আমি সেদিন রবার্টের সঙ্গে শপিং সেরে ফেরার পথে রেস্তোরাঁয় খেতে খেতে এত হেসেছিলাম। তুমি জানো না আমি কতদিন ওইভাবে হাসি তার ঠিক নেই। ওই ইরি ফার্মে আসার পর থেকে আমি প্রায় হাসতেই ভুলে গিয়েছিলাম। সারা বছরের হাসি আমি ওই রাতে হেসেছিলাম। রবার্ট এত মজার মজার কথা বলে আমায় হাসাচ্ছিল যে এখন আমার পেটের ভেতরটা কুলকুল করে ওঠে। ফেরার সময় আমাকে নির্জন মেন রোডে ড্রপ করে দিল রবার্ট। বাসার কাছে এসে প্রথম আমি ভয় পেলাম। আমি আমার বোনের খল স্বভাব সম্পর্কে ভালোই জানি। আমার অনুপস্থিতিতে ও হেনরির সাথে না জানি কি ব্যবহার করছে। হেনরিকে দেখাশোনা না করে ও আবার শিপটন অ্যাবের ওই নোংরা পাবে ড্রিঙ্ক করতে চলে যায়নি তো? এই ভেবেই মনে মনে অস্থির হচ্ছিলাম আমি। ঘরে গিয়ে দেখি ঠিক যা ভেবেছি তাই। ম্যারিয়ান খেতে টেতে কিছুই দেয়নি হেনরিকে। বেচারা বাচ্চাটা না খেয়ে কাঁদতে কাঁদতে ঘুমিয়েই পড়েছে। এমনকি ওর ন্যাপি পর্যন্ত পাল্টায়নি। বাচ্চাটাকে ঘরে দরজা বন্ধ করে রেখে ম্যারিয়ান নিজের ঘরে বসে বসে এক মনে বই পড়ছিল। আমার উপস্থিতি টের পেয়ে কুতকুতে চোখ দুটো তুলে চাই। আমি ম্যারিয়ানকে দোকান থেকে সদ্য কেনা গাউন দুটো দেখিয়ে বললাম, এগুলো বাবা পাঠিয়েছে আমাদের নিউ ইয়ার অকেশনে পরার জন্য। অবাক হলাম, ম্যারিয়ান ড্রেসগুলোর দিকে তাকালো বটে, কিন্তু একটা প্রশ্ন করলো না ব্যাপারে। অবশ্য সবসময় বাবার সঙ্গে যতদিন যোগাযোগ ছিল আমি চিঠিপত্র লিখতাম। ম্যারিয়ান একটা শব্দ খরচ করত না বাবার জন্য, তাই তাকে নির্বিকার থাকতে দেখে আমি বিশেষ অবাক হলাম। কিন্তু আহত হলাম হেনরির প্রতি ওর ব্যবহারে। মা হয়ে এই ছোট্ট শিশুটাকে কিভাবে না খাইয়ে না পরিষ্কার করে একটা ঘরে বন্দি করে রেখে কিভাবে শান্তিতে বসে ঘরে বই পড়ছে, এটা ভেবেই আঘাত পেলাম। একজন মায়ের চোখে নিজেরই সন্তানের প্রতি এত অবহেলা, এত ঘৃণা আমাকে ভেতরে ভেতরে খুব আহত করল। আমি আশায় থাকতাম হয়তো একদিন নিজের সন্তানের প্রতি ম্যারিয়ানের মন ঠিক বসবে। কিন্তু প্রতিদিনই আমি হতাশ হতাম যখন ম্যারিয়ানকে দেখি আমার বাইকটা নিয়ে রাউন্ডে বেরিয়ে পড়ে, আর ঘন্টার পর ঘন্টা বাইরে কোথায় যেন নিরুদ্দেশ থাকে। কোথায় যায় কোনদিন আমায় জানায়। নিউ ইয়ার আসার আগেই আমার আর ম্যারিয়ানের গাউন দুটো আমি সেলাই করে একেবারে রেডি করে ফেললাম। মিসেস কলিন্সও আমাকে খুব হেল্প করলেন। মহিলার ও সেলাইয়ের ভালো জ্ঞান আছে দেখলাম। বছরের শেষ দিন যেদিন পার্টি উদযাপিত হবে সেদিন আমি ম্যারিয়ানের জন্য আমার সেলাই করা নতুন ড্রেসটা ওর হাতে এগিয়ে দিলাম। আমার ভয় ছিল যে ও ড্রেসটা দিলেও হয়তো রাগের চোটে নষ্টই করে ফেলবে। ড্রেস দুটো পরে আমাদের দুজনকেই খুব সুন্দর লাগছিল সেদিন। কিন্তু পার্টিতে যাবার আগে ড্রেসটা পরে ম্যারিয়ান হঠাৎ খুব রেগে গেল। সে বলল ড্রেসটা নাকি ওর গায়ের তুলনায় খুব বড় আর ঢলঢলে হয়ে গেছে। সে আরো যাচ্ছেতাই গালিগালাজ করে আমায় বলল যে আমি মোটেও এমন কিছু মোটা নই যে আমার জন্য এত ঢিলে ঢালা আর বড় সড়ো গাউন বানাতে হবে। তারপর সে আমায় কুৎসিত একটা ভঙ্গি দিয়ে বলল, নিজের চেহারাটা একবার আয়না দিয়ে দেখেছিস? একেবারে হাড় কাঠি। কোন ছেলে তোর মতো এরকম রোগা পটকা মেয়েকে পছন্দ করবে? ম্যারিয়ানের মুখে এমন অপ্রিয় কথা শুনে আমার মনে মনে এত রাগ হলো যে আমার মুখ দিয়ে প্রায় বেরিয়েই আসছিল যে তুই নিজে আবার কোন মুখে এই কথা বলছিস? কোন ছেলে যদি তোর অতীত জানতে পারে তুই নিজে জীবনে কত কাণ্ড করে বেরিয়েছিস, যার ফল এখন আমাদের চোখের সামনে, যার বোঝা আজ আমাদের বই নিয়ে বেড়াতে হচ্ছে, তোর মতো মেয়েকে কোন ছেলের মাথা খারাপ হয়েছে যে বিয়ে করবে?
কিন্তু ক্যারোলিন, আমার ঠোঁটের গোড়ায় কথাটা এসে গেলেও আমি বলতে পারলাম না, কারণ আমি জানি এটা বললে মারাত্মক কিছু ঘটে যেতে 1 সেকেন্ডও দেরি লাগবে না। তাই আর কিছু না বলে আমি চুপ করেই রইলাম। মিসেস কলিন্স সন্ধ্যে 7টার সময় এসে গেলেন। আমাদের পার্টি রাত 1টা নাগাদ শেষ হয়। 1954-কে স্বাগত জানিয়ে আরো 1 ঘন্টা নাচ গান হবে, তারপর যে যার বাড়ি ফিরে যাবে। আমার একটু অস্বস্তি হচ্ছিল যে মা বাবার সঙ্গে থাকতে আমরা কখনো এত রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকি, কিন্তু মিসেস কলিন্স আমাদের সান্ত্বনা দিলেন যে আমাদের চিন্তার কিছু নেই। 12টার সময় নতুন বছর পড়বে, ওই সময় এবং আরো পরবর্তী 1 ঘন্টা আমরা যেন অবশ্যই পার্টিতে থাকি, ওটাই আসল সময়। নতুন বছরকে স্বাগত জানানোর জন্যই যেখানে পার্টি দেওয়া হয়েছে, সেই সময় উপস্থিত না থাকলে খারাপ দেখায়। মিসেস কলিন্স কথা দিলেন যে তিনি ওই সময় পর্যন্ত হেনরি দেখাশোনা করবেন, আমরা ফিরে এলেই তিনি চলে যাবেন। চার্লস আঙ্কেল আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছিলেন, সেই গাড়িতে চড়েই আমাদের তার বাড়ির পার্টিতে যাওয়ার কথা। যাই হোক, পার্টি বেশ জম্পেশ হয়েছিল, বিশাল আয়োজন হয়েছিল। আমার জীবনে এত বিশাল আয়োজনের পার্টি কখনো দেখিনি। পুরো বাংলোটা রং বেরঙের বেলুন দিয়ে সাজানো হয়েছিল। আর এই যে হল ঘরের পার্টি হবে, সেই ঘরে ওয়েলকাম 1954 লেখা বিশাল ব্যানার টাঙানো হয়েছিল। ওখানে অতিথিদের পাঞ্চ, এক ধরনের পানীয় পরিবেশন করা হচ্ছিল। আমি অবশ্য সেই পানীয় খাইনি, কারণ আমি জানি ওতে সুরাও মেশানো আছে। এছাড়া অন্যান্য অনেক সুস্বাদু খাবার ছিল, যেমন পেস্ট্রি, মাশরুম স্যুপ। স্বীকার করছি এগুলোর স্বাদ আমি জীবনে কখনো নিইনি। বেশ ভালোই লাগছিল খেতে। বিভিন্ন ক্লাসিক্যাল সঙ্গীতের তালে তালে আমরা নেচেছিলাম। আমার সঙ্গ দিয়েছিল রবার্ট মাউন্টফোর্ড। আমি আর রবার্ট সকলের সামনে অনেকক্ষণ ধরে ডান্স করেছিলাম, কিন্তু আমার লজ্জা করছিল ম্যারিয়ানকে দেখে। একে ওর চেহারা কুৎসিত হয়ে গিয়েছে। কুমারী জীবনে নিজের সতীত্ব নষ্ট করেছে, নিজের চেহারার আকর্ষণীয়তা হারিয়েছে। তার মধ্যেও সে পার্টিতে উপস্থিত নওজোয়ান পুরুষদের দৃষ্টি আকর্ষণের জন্য তাদের সামনে গিয়ে নানা রকম অশ্লীল অঙ্গভঙ্গি করছে। এমনকি রবার্টের সঙ্গেও ডান্স করার জন্য গিয়ে সাজতে লাগে, কিন্তু কেউই ওর সাথে ডান্স করতে রাজি হলো না। আমার খুব লজ্জা আর সংকোচ হতে লাগলো, কারণ যতই হোক ও আমার বোন, ওর অপমান মানে আমার অপমান। একসময় দেখি ও বিরক্ত, অসন্তুষ্ট, ক্রুদ্ধ হয়ে পার্টি ছেড়ে চলে গেল। ও কোথায় চলে গেল আমি দেখতে যেতে চাইলাম, কিন্তু রবার্ট আমায় যেতে দিল না। সে আরো ঘন্টাখানেক আমার সঙ্গে ডান্স করতে চাইল। আমি ওর আবদার ফেরাতে পারলাম না। আমি ওর সঙ্গে ডান্স করলাম। পার্টি শেষ হতে হতে রাত 1:30 বেজে গেল। রবার্ট তার গাড়িতে করে আমাদের দুই বোনকে ড্রপ করে দিল। আসবার সময় ম্যারিয়ান ওর পাশের সিটে বসতে চাইল, কিন্তু রবার্ট তাকে নিজের পাশে বসতে দিল না। সে তাকে গাড়ির পেছনের সিটে বসালো, আমায় বসালো তার পাশে। ম্যারিয়ানের মান ভাঙাতে সে বলল, মুভি স্টার বা রাজকুমারীদের কখনো দেখেছো ড্রাইভারের পাশে সিটে বসে থাকতে? কিন্তু তাতেও ম্যারিয়ানের অসন্তোষ গেল না। মোট কথা, রবার্টের পাশে আমি বসি, ও চায় না। অনেক রাতে যখন ইরি ফার্মে ফিরে এলাম আমরা, তখন কিন্তু মিসেস কলিন্সকে কটেজের দরজায় আমাদের জন্য দাঁড়িয়ে থাকতে দেখতে পেলাম। রবার্ট গাড়ি থেকে আমাদের সঙ্গে সামানগুলো নামিয়ে কটেজের দরজা পর্যন্ত একাই বয়ে নিয়ে গিয়ে রাখল। তারপর সে আমাকে একটু আড়ালে ডেকে নিয়ে সে এমন একটা প্রস্তাব আমার সামনে রাখল, যার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। রবার্ট আমায় বলল, লিলি, তোমায় পার্টিতে আজ সত্যিকারের এক জীবন্ত লিলি ফুলের মতোই টাটকা সতেজ লাগছে। সকলের মধ্যে তুমি যেন জল জল করছিলে। আমি তোমায় বিয়ে করতে চাই লিলি, তুমি আমায় করবে বিয়ে? ওর কাছ থেকে এরকম অপ্রত্যাশিত প্রস্তাব শুনে আমি আনন্দে হাসবো না কাঁদবো ভেবে পাচ্ছিলাম না। লজ্জায় আমার মুখ আরো কঠিন হয়ে উঠেছিল, যদিও সেটা অন্ধকারে দেখতে পেল না। ও আমার উত্তরের জন্য অপেক্ষা করতে লাগলো। আমি এবার খুব জোরে হেসে উঠলাম।
রবার্ট কি ভাবলো কে জানে, সে তারপর কি করলো জানো? আমার ঠোঁটে আলতো করে চুম্বন করলো। আমি তো নিজের সারা শরীরে একটা দারুণ রোমাঞ্চ অনুভব করলাম। আমি আবারও হেসে উঠলাম, হাসতেই থাকলাম। রবার্ট এবার ভাবলো আমি ওর প্রস্তাব তাচ্ছিল্য ভরে প্রত্যাখ্যান করছি। সে আহত মনে ফিরে গেল গাড়ি। তারপর গাড়িতে উঠে স্টার্ট দিয়ে চলে গেল। যাবার সময় চালকের আসনের জানলা দিয়ে করুণ মুখে তাকালো একবার আমার দিকে। কিন্তু আমি তখনও যেন আকাশে উঠছি। রবার্টের উষ্ণ চুম্বন আমার সারা দেহে যেন সুখের হিল্লোল তুলে তুলে। একজন সুদর্শন যুবা পুরুষ এই প্রথম আমাকে প্রথম দর্শনে শুধু প্রপোজ নয়, একেবারে সরাসরি বিয়ের প্রস্তাব রাখল। এমনটা সত্যি আমার কাছে কল্পনার অতীত। আমার এই বর্ণহীন জীবনে সেই প্রথম যেন রঙের ছোঁয়া লাগলো। এরপর থেকে আমাদের প্রেম চলতে লাগলো। হ্যাঁ, আমি আর রবার্ট প্রেমে পড়লাম। সারাদিনের কাজের মধ্যে সময় বের করে নিয়ে যখন খুশি যেখানে খুশি আমি আর রবার্ট গোপনে গিয়ে দেখা সাক্ষাৎ করতাম। কিন্তু সতর্ক থাকতাম, ম্যারিয়ান যেন আমাদের এই গোপন প্রেমের ব্যাপারটা জানতে না পারে। আমিও যখন রবার্টের সঙ্গে দেখা করতে যেতাম তখন আমার মন শঙ্কায় থাকত। আমার অনুপস্থিতিতে না জানি ম্যারিয়ান হেনরির প্রতি কি দুর্ব্যবহার করেছে। কিছুতেই আমি বেশিক্ষণ বাইরে থাকতে পারতাম না। রবার্টের বাবা মানে আমাদের চার্লস আঙ্কেল একদিন আমায় বলেছিলেন আমার উচিত হেনরিকে নিয়ে এসে ওদের ফার্ম হাউসে রেখে দেওয়া, কারণ ওই কটেজে থাকলে গ্রামবাসীরা একদিন না একদিন হেনরিকে দেখতে পাবে। আর তখনই দুয়ে দুয়ে চার করে ম্যারিয়ানের এই লজ্জাকর গোপন সিক্রেটটা আর ওদের বুঝে নিতে দেরি লাগবে না। রবার্ট আর আমার মধ্যে প্রেম চলতেই লাগলো। আমি জানতাম না, বুঝতে পারতাম না আমাদের এই প্রেমের পরিণতি কি। যখন আমরা লন্ডনে ফিরে যাব তখন কি আর আমাদের মধ্যে এই সম্পর্ক থাকবে? কিন্তু রবার্ট আমায় বলেছে সে পৃথিবীর শেষ পর্যন্ত আমাকে ফলো করবে। সত্যি রবার্ট একজন নাইস পারসন। রবার্ট আর হেনরি দুজনকে নিয়ে তখন আমার দিনগুলো বেশ সুখেই কাটছিল। ম্যারিয়ানের তীব্র কটু বাক্যবান আর শত অত্যাচারও সহনীয় লাগতো আমার কাছে। হ্যাঁ, ম্যারিয়ানের অত্যাচার আমার আর হেনরির উপর দিন দিন বেড়েই চলেছিল। আমার মনে হতো ও নিশ্চয়ই আমার ব্যাপারে কিছু একটা আন্দাজ করেছে যে আমার আর রবার্টের মধ্যে একটা ব্যাপার চলছে। আমি রবার্টের ব্যাপারে ম্যারিয়ানকে একটা কথাও জানাইনি, কারণ আমি জানি সে এই কথা জানলে আমার আর রবার্টের মধ্যে ব্রেকআপ করাতে সব রকম নিজ প্রচেষ্টা চালাবে। কিন্তু ও মনে হয় কিছু একটা বুঝতে পেরেছিল, কারণ দিন দিন ও ক্রমশই আরো হিংস্র হয়ে উঠতে লাগলো আমার উপর। একদিন যখন হেনরিকে কোলে নিয়ে আমি ওকে বোতল থেকে দুধ খাওয়াচ্ছিলাম তখন সেই অবস্থায় ও আমাকে এত জোর ধাক্কা দেয় যে আমি ছিটকে মেঝের উপর পড়ে গেলাম। ওহ ক্যারোলিন, আমি তো আঘাত পেলামই, আমার কোলে থাকা হেনরিও কেঁদে উঠল। আমায় আর হেনরিকে এলোপাথারি মারতে লাগলো আর চেঁচিয়ে বলতে লাগলো, বল বল তুই আজকাল কি করে বেড়াচ্ছিস, বল রবার্টের সঙ্গে তোর কি সম্পর্ক? ম্যারিয়ান আমাকে ভয় দেখাতে লাগলো যদি আমি রবার্টের সঙ্গে আমার সম্পর্কের কথা তাকে বলে না দিই সে হেনরিকে মেরেই ফেলবে আমারই চোখের সামনে। কিন্তু তবু আমি চুপ করে রইলাম। সে আমাকে এলোপাথারি মারতেই লাগলো, হেনরিকেও বাদ দিল না। ক্যারোলিন, ওকে সেই সময় মনে হচ্ছিল কোনো বদ্ধ উন্মাদিনী, সম্পূর্ণ অপ্রকৃতিস্থ। এক সময় সে ছুটে গেল টেবিলের দিকে, একটা পাউরুটি কাটার ছুরি পড়েছিল, সেটা চকিতে তুলে নিয়ে একটা কোপ বসিয়ে দিল নিজেরই হাতে। চিৎকার করে আমার ভয় দেখাতে লাগলো যে সে আত্মহত্যা করবে। আমি আর থাকতে পারলাম না। ম্যারিয়ান যা খুশি তাই করুক, কিন্তু হেনরির গায়ে আমি কোনো আঁচ লাগতে দেব না। বাচ্চাটাকে নিয়ে আমি ছুটে চলে গেলাম ওর পাশের ঘরে। ওকে ওই ঘরে নিয়ে নরম তোয়ালেতে জড়িয়ে খাটে শুইয়ে দিলাম। তারপর বাইরে থেকে দরজা লক করে দিলাম। বাইরে থেকে শুনতে পেলাম হেনরি তারস্বরে কাঁদছে ভেতরে। কষ্ট হলেও তখন আমার কিছু করার নেই। বাইরে বেরিয়ে দেখি ম্যারিয়ান ইতিমধ্যে হাতের বেশ কিছু জায়গায় একের পর এক ছুরির কোপ বসিয়ে দিয়েছে। রক্তে ভেসে যাচ্ছে পুরো হাতটা।
কিন্তু সেদিকেও ভ্রুক্ষেপ নেই। ও আমায় অকথ্য ভাষায় গালিগালাজ করেই চলেছে। আমি বুঝলাম ম্যারিয়ান সম্পূর্ণ অপ্রকৃতিস্থ উন্মাদে পরিণত হয়েছে। হায়, শেষ পর্যন্ত একটা উন্মাদের সঙ্গে আমাকে এক বাড়িতে থাকতে হচ্ছে। অনেকক্ষণ পর একসময় নিস্তেজ হয়ে বসে পড়ল ম্যারিয়ান। আমি তখন ওকে ধীরে ধীরে নিয়ে গিয়ে ঘরের বিছানায় শুইয়ে দিলাম। ওর হাতের কাটা জায়গাগুলো ব্যান্ডেজ করে দিলাম। ম্যারিয়ানের পাগলামির কথা আমি রবার্ট বা চার্লস আঙ্কেল কাউকেই বললাম না। জানি বললে হয়তো চার্লস আঙ্কেল আর আমাদের এখানে থাকতেই দেবেন না। ক্যারোলি, জানি আমি যে চিঠিগুলো লিখছি একটা চিঠিও তোমার হাতে পৌঁছবে না, তাই এই সব চিঠি একটা কেসের ভেতর ভরে রাখছি আমি। একটাই আশা, তুমি বা কেউ না কেউ খুঁজে পাবে একদিন আমার এই সমস্ত চিঠি, জানতে পারবে এই কটেজে কিভাবে দিন কাটত একটি অসহায় মেয়ে। আজ এই পর্যন্তই। ঈশ্বর তোমার সঙ্গে থাকুক। তোমার লিলি। শ্রোতা বন্ধুরা, এই পর্বটি এখানেই সমাপ্ত। আগামী পর্ব নিয়ে আমি খুব শিগগিরই আসি। আপনাদের আমাদের চ্যানেল ভালো লাগলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের এগোতে সহায়তা করুন। ধন্যবাদ। গল্পটি শোনার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্ব পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন। গল্পটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে লাইক ও কমেন্ট করে জানাবেন। শুভরাত্রি।